This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যা সুপার প্রাইম টাইমে শর্মিষ্ঠা সম্প্রীতির সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরুতে নজর রাখতে হচ্ছে দিলীপ ঘোষের খবরের দিকে। গতকাল শাহী বৈঠক, আর তারপর আজকে আমরা দেখলাম দিলীপ ঘোষ পার্টি অফিসে বসে বিজেপির ব্যানারে অনেকদিন পর অফিসিয়াল প্রেস মিট করলেন। তার আগে অবশ্য শ্রমিকের সঙ্গে এক প্রস্ত বৈঠক করে নিয়েছেন। বৈঠক করছেন, প্রেস মিট করছেন, কিন্তু এরপরে কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? কি কোনো কর্মসূচি পরবর্তীতে ঘোষিত কর্মসূচি? প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু দিলীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তেমনটি জানা যাচ্ছে না। এমনকি আমরা এই প্রশ্ন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ উভয়ের কাছেই রেখেছিলাম, কিন্তু প্রত্যেকেই জানিয়েছেন দল এখনো নির্দিষ্ট করে তাকে কোনো দায়িত্ব দেয়নি, কিন্তু তিনি গোটা রাজ্য জুড়েই তার মতো করে কর্মসূচি করবেন। এবং ইতিমধ্যেই যা স্থির হয়েছে, দিলীপ ঘোষের যে সমস্ত কর্মসূচি এতদিন পর্যন্ত ব্যক্তি দিলীপের কর্মসূচি বলেই পরিচিত ছিল এবং সেখানে বিজেপি নেতৃত্বের খুব বেশি কিন্তু উপস্থিতি দেখা যেত না, কিন্তু এখন থেকে স্থির হয়েছে যে দিলীপ ঘোষ যে কর্মসূচি করবেন সেটা দলের কর্মসূচি হিসাবেই দেখা হবে। এবং 6ই জানুয়ারি, এই মাসের 6ই জানুয়ারি দিলীপ ঘোষ কর্মসূচি করছেন ব্যারাকপুরে। এবং যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত শুভজিৎ, সেই কর্মসূচিতে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে দেখা যেতে পারে। শ্রমিক ভট্টাচার্যের পূর্ব নির্ধারিত 13ই জানুয়ারি কর্মসূচিতে যেমন দিলীপ ঘোষকে দেখা যাবে, তেমন দিলীপ ঘোষের পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটা রয়েছে ব্যারাকপুরে, সেখানে শ্রমিক ভট্টাচার্যকে দেখা যেতে পারে। এমনকি 6 থেকে এই 20 জানুয়ারি পর্যন্ত তার মধ্যে দিলীপ ঘোষ 16টি কর্মসূচি করবেন। কোথাও কোথাও কিন্তু সুকান্ত মজুমদারদের উপস্থিতি থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না, অন্তত বিজেপি নেতৃত্ব তেমনটাই বলছেন। তবে নির্দিষ্ট করে দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আর তিনি নির্বাচনে লড়বেন কিনা সেটাও দল ঠিক করবে। দেখো, এতদিন পর্যন্ত দিলীপ ঘোষকে যে বডি ল্যাঙ্গুয়েজে দেখা গিয়েছে, সেই শরীরী ভাষা কিন্তু আজকে ধরা পড়লো একটা জায়গাতে ফারাক আছে, যে দিলীপ ঘোষ আলতাপকা কোনো মন্তব্য করে দিচ্ছেন, একটু মেপে কথা বলছেন। নজর থাকবে আমাদের। পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। পার্টি অফিসে এলেই রণকৌশল করে সবাই, এরকম নয়। চাও খাই কেউ কেউ। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি। আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে, তো দুটোই চলবে। গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা। সেই জন্য অনেকে ভাবছি বিজেপি কী হয়ে গেল। লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে। যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়াকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে পার্টি কি বলে। এখন মাসির গোম বেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই। গোম বেরোক, প্রেসিডেন্টের কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলছেন ক্লোজ, তো ক্লোজ, তালা মেরে দিলাম আমরা। যারা কোণঠাসা করছিল তাদের পারফরমেন্সে দিল্লির ওদের জেঠুরা খুশি নয়, তো সেই কারণে আবার দিলীপবাবুকে ডাকাডাকি করে এনে থেকে দিলীপদা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন, এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু। পারলে কি আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসলেন। বিজেপি একমাত্র পরিবর্তন আনতে পারে। বিজেপি যদি গুছিয়ে নামে তাহলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। কে দাবি করছেন? দিলীপ ঘোষ। শাহী টনিকে ইতিমধ্যেই তিনি চাঙ্গা হয়ে গিয়েছেন এবং আবারও ময়দানে সক্রিয় হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। আর তিনি বলছেন যে নির্বাচন আসছে, সবাইকেই কাজে নামতে হবে, নির্বাচনে সবাইকে দরকার, তাই সবাইকে ডাকা হচ্ছে। দল যদি বলে খড়গপুরে প্রার্থীও হবেন তিনি। টিভি9 বাংলাকে বললেন দিলীপ ঘোষ। শোনাই আপনাদের। মাঝখানে ততটা আপনাকে ফাংশনাল দেখাচ্ছিল না। অমিত শাহজি এলেন, তারপর আজ আপনি রাজ্য অফিসে। নির্বাচন আসছে, সবাইকে কাজে লাগতে হবে। বড় নেতারা এটা দেখে ঠিক করেন কাকে কী কাজ দেবেন। এখানকার পার্টির সংগঠনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখছিলেন, সংগঠনে আমার কোনো দায়িত্ব ছিল না। নির্বাচনে সবাইকে চাই, তাই সবাইকে ডাকা হচ্ছে। দিল্লি থেকে ওরা প্ল্যানিং করছেন কাকে কী কাজ দেবেন এখানে। তখন তো পার্টির এত নেতৃত্ব ছিল না, আমরা কজন ছিলাম। গত 5 বছরে এমএলএ, এমপি, অন্য পার্টি থেকে আসা নেতা সব মিলে আমাদের পার্টিতে অনেক নেতৃত্ব। তো সবাইকে মিলে কাজ ভাগ করে দেওয়া, যেটা পার্টির পক্ষে ভালো হবে সেটা দিল্লি থেকে ওরা বসে এসে ঠিক করছে।
একটা কথা বলি যে অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না না, কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির, তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া? জানা নেই আমার, কিছু না ঘোষণা হলে আমি কি করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আরে ওকে। আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি যেই ছন্দে ছিলাম গত 10 বছর ধরে, সেই একই ছন্দে আছি। খড়গপুর নিয়ে কিছু বিশেষ ভাবনা? সেটা পার্টি ভাববে, আমি কিছু ভাবছি না। না, খড়গপুরকে কেন্দ্র করে আপনি আপনার অ্যাক্টিভিটি না না, খড়গপুর আমার কেন্দ্র, ওখানে 10 বছর ধরে আমি আছি, তো গেলে ওখানে থাকি, বাকি আশেপাশে জেলায় ওই জেলায় কাজ করি। আর ইলেকশনের সময় যদি আমাকে পার্টি বলে ওখানে বিধায়ক লড়তে হবে, তো আমি লড়বো। ওখান থেকেই তো সেই ইতিহাসের শুরু হয়েছিল। সেই ইতিহাস শুরু হয়েছে যতক্ষণ না এখানে কেন্দ্রে ক্ষমতায় আসছে বিজেপি, সে লড়াই চলবে আমাদের। নির্বাচনের হাওয়া তো 1-2 মাস আগেই উঠবে, আর রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যেই হতে পারে যদি আপনার কাছে মশলা থাকে। আজকে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি আছে, মানুষ পরিবর্তন চাইছে, বিজেপি গুছিয়ে নামছে, এবার নামলেই দেখবেন যে হাওয়া ঠিক উঠে গেছে। তৃণমূল কংগ্রেস কোথাও নামে না, পুলিশ প্রশাসন কিছু লোক আছে তারা, আর কিছু পেটোয়া লোক, এই 100 দিনের কাজের লোক, এই যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন ওদের নিয়ে হল ভর্তি করে দিয়ে এটাকে রাজনীতি বলে না। এই একটু হাওয়া এদিক ওদিক হলে এরা কেউ নাই পার্টির, আর এর উপরে ভরসা করে রাজনীতি চলে। দিলীপ ঘোষ সবসময় কড়া কথা বলার জন্য, মানে আমরা তাকে জানি 2026-এ কি হতে চলেছে। পশ্চিমবাংলার একজন নাগরিক হিসেবে বলছি, পশ্চিমবাংলার মানুষ আর টিএমসি সরকারকে বরদাস্ত করতে পারছে না। তারা চাইছেন পরিবর্তন, একটা যোগ্য হাতিয়ার চাই, আমার মনে হয় বিজেপি সে হাতিয়ার। আগুন লেগেছিল তো বিজেপিতে, সেই কারণেই তো দিলীপ ঘোষ বাদ ছিলেন। বিজেপিতেই তো আগুনটা লেগে আছে, আর আগুন লেগেছে বলেই তো নরেন্দ্র মোদী আর অমিত শাহকে আবার আসতে হচ্ছে এখানে। তৃণমূলের তো সারা বছর প্রোগ্রাম হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর জেলা সফর করেন। তৃণমূল কোনো না কোনো কর্মসূচি, দিদিকে বলো, বাংলার গর্ব, মমতা থেকে শুরু করে পরের পর কর্মসূচি, সেগুলো তো এই সারা বছর ধরে হয়। তৃণমূল এমন একটা ছাত্র যে রাত জেগে পরীক্ষার সময় পড়তে হয় না, সারা বছর পড়াশুনো করে। ওই ভোট এলো, অমিত শাহ এলেন, নরেন্দ্র মোদী এলেন, আর কোণঠাসা দিলীপ ঘোষকে একদিন পাশে বসতে দিলেন, তাতেই দিলীপবাবুর অনেক আনন্দে তিনি ফুটতে শুরু করলেন। এসব অপরিণত কাজ তৃণমূল কংগ্রেস করে। দেখুন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগামী বেশ কয়েকদিন যে কটা সভা করবেন সেখানে বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও দেখা যাবে, এবং আজকে সেই নিয়ে বৈঠক হয়। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দিলীপ ঘোষ সম্পর্কে, কারণ মাঠ জুড়ে খেলার কথা বলেছেন, শুনবো। ক্লোজ চ্যাপ্টার, এগুলো অতীত নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই। যা আছে তা বর্তমান, সেটাই ভবিষ্যৎ। দাদা, ভোটের আগে ভবিষ্যতে কি হবে সেটাই দেখুন। লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে নজর রাখতে হবে, কারণ বাংলার মানুষ মন্দির মসজিদ নয়, শিল্প চাকরি চাইছেন, এবং বাংলার মানুষ এই পুরো বিষয়টা নিয়ে চিন্তিত। ব্যবসা নেই, বাংলার মানুষ এখন সেটা নিয়েই বেশি ব্যস্ত। সাংবাদিক বৈঠকের পর, মানে এই বৈঠক হলো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর বিজেপির যে সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ আর কি বলেন শুনুন। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন? মঞ্চ শেয়ার করবেন? আরে তো মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গাঙ্গন হচ্ছিল নিউ টাউনেতে, কমার্শিয়াল জমি, কি ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে। সেটা আদৌ কী হবে, ওখানে হবে কি না, খালি নির্বাচন অবধি হবে নাকি, আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত, তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়, মন্দির দেশের অভাব নেই বা মসজিদও দেশের অভাব নেই। আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কী করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বহুদিন পর বিজেপির মূল স্রোতে দিলীপ ঘোষ, বহুদিন পর, কয়েক মাস পর পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করলেন দিলীপ ঘোষ, আর এসেই একতার বার্তা, টিম ওয়ার্কের বার্তা। শুনুন। ঠিক সময়ে নামি, আপনারা জানেন
পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন, কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন। আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। দ্বন্দ্বের প্রশ্ন নেই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক। ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএলের টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কী হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেটাও পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। দিলীপ ঘোষ আজকে হঠাৎ, যেহেতু তিনি কোণঠাসা হয়ে গেছিলেন এবং পরে যারা এসেছে তারাই পার্টিটা হাইজ্যাক করে নিয়েছিল বিজেপি, সেই জন্য দিলীপবাবু দুঃখ থেকে এইগুলো বলছেন, যারা পরে এসেছে তাদের এই করতে হবে ওই করতে হবে। আরে যোগদান মেলা তো দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীনই করেছেন, তো তখন তো আপনি রোজ বিকেলে লোক এনে তার হাতে করে একটা করে পতাকা ধরে দিতেন। তো এই যোগদান মেলা তো তখনই উচিত ছিল যে আপনি বাইরের লোক আনছেন, তো তারাই আপনার পার্টি হাইজ্যাক করে আপনাকে মেদিনীপুর থেকে উৎখাত করে দিয়ে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে। দল চাইলে খড়গপুর থেকে লড়তে রাজি, কে বলছেন দিলীপ ঘোষ, কারণ তার সবসময় পছন্দের আসন এই খড়গপুর। আবারও এই পছন্দের আসন নিয়ে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি বলেছেন যে গত লোকসভা ভোটে তার পছন্দের আসন মেলেনি এবং যার ফলাফল সবাই দেখতে পেয়েছে। কি বললেন দিলীপ ঘোষ, শোনাই একবার আপনাদের। সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর, যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, মানে এই ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। জানি না ব্রাত্য কি ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। দেখুন, আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই পোস্ট করেছেন এবং প্রত্যেককে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার কথা বলছে, কারণ ভোটের বছরে তো আমরা পা দিয়েছি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ ঘোষ, তার সঙ্গে কথা বলবো। সৌরভ, শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে যে এবার ঝাঁপিয়ে পড়তে হবে, সবাইকে একসঙ্গে লড়তে হবে, কোনো অপশক্তির কাছে মাথা নত করলে চলবে না। সেই কারণে ঠিক কি রণকৌশল ঠিক করছে তৃণমূল কংগ্রেস? কিন্তু আজকেও প্রতিষ্ঠা দিবসেও আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছি, সেইটা এড়াতে কি কোনো রকম বিশেষ ব্যবস্থা? শর্মিষ্ঠা, প্রথমেই যে কথাটা বলার, যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাধি শাসক দলের, এটা শাসক দলের অন্দরে যে কেউ স্বীকারও করেন, এবং সেই ব্যাধি এখনো পুরোপুরি ব্যাধিমুক্ত নয়, বিশেষত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। কিন্তু ঝাঁপিয়ে পড়ার বার্তা শুধু শাসক দলে নয়, ঝাঁপিয়ে পড়ার বার্তা বিরোধী দল বিজেপিতেও। আমরা দেখলাম আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে দিলীপ ঘোষকে নিয়ে বৈঠক করলেন রাজ্য বিজেপির নেতারা, এবং অনেক দিন পর দিলীপ ঘোষ রাজ্য বিজেপির অফিসে, তার একটি অফিস ঘর, এবং সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করলেন। মাঝখানের যে একটা দূরত্ব, তা কেটে গিয়ে যেন একটা নতুন শুরুয়াত আবার শুরু হলো দিলীপ ঘোষের ক্ষেত্রে বিজেপি। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিও চলছে। আগামী কাল থেকে বারুইপুর থেকে সারা মাসের কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সভা থাকবে, পদযাত্রা থাকবে, পাবলিক ইন্টারাকশন থাকবে, অনেকগুলো দিক থাকবে। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দুপক্ষই কিন্তু ঝাঁপাচ্ছেন। শুধু শাসক দল নয়, বিরোধীরাও তাদের কোথায় ফাঁক ফোকর সেটা মূল্যায়ন করে পার্টিকে সংহত করতে চাইছেন। অন্যদিকে শাসক দল, তারা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে থেকে কিন্তু জেলাওয়ারি যাত্রা শুরু করছে। একদম একদম। সৌরভ, তোমার কথা যেখানে শেষ করছো আমি সেখান দিয়েই শুরু করতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকে জেলাওয়ারি সফর করছেন,
বিভিন্ন জায়গায় সভা করছেন। কোন কোন জেলায় কত তারিখ সভা হচ্ছে দেখুন। আমরা লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম জনজোয়ার হয়েছিল, সেটা উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণবঙ্গে শেষ হয়েছিল। তবে এবারে দেখুন বেশ কিছু জায়গা বেছে নিয়েছেন বিশেষ বিশেষ দিনগুলোতে। 3রা জানুয়ারি জলপাইগুড়িতে যেমন রয়েছে, 6 জানুয়ারি বীরভূমে রয়েছে, এবং এই স্পেসিফিক কিছু জায়গা বেছে নেওয়া এবং যেখানে যেখানে সভা হবে সেই জায়গাটাকে বেছে নেওয়া কি কোথাও অন্যরকম কৌশল আনতে চাইছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেদিকে আমাদের নজর থাকছে, কারণ তমলুকেও যেমন 15 জানুয়ারি সভা রয়েছে, অন্যদিকে কাঁথিতেই এই সফর মানে এই যে জেলাওয়ারি যে সফর হতে চলেছে, কাঁথিতেও রয়েছে 24 জানুয়ারি, 27 জানুয়ারি হাওড়াতেও সভা রয়েছে। মমতা ব্যানার্জির রাজনৈতিক প্রজ্ঞা, মমতা ব্যানার্জির অভিজ্ঞতা, তার সাথে অভিষেক ব্যানার্জির তারুণ্য এবং স্ট্র্যাটেজি, দুয়ের যুগলবন্দি বারবার করে বিজেপিকে লেজে গোবরে করেছে। 21 প্রমাণ করেছে, 24 প্রমাণ করেছে, 26 আবার প্রমাণ করবে। আর নবজোয়ার যাত্রার যে সাফল্য, বাংলার মানুষ দেখেছেন কুচবিহার থেকে কাঁথি, বালুরঘাট থেকে কাকদ্বীপ, প্রতিটি সভায় জনসমুদ্র উপচে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাদির সুযোগ্য উত্তরসূরি। নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে। আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছেন যে সত্যি সত্যি মানুষ কীভাবে নেয় ওনাদেরকে। যাত্রা ফাত্রা তো আমাদের দেশে নতুন কিছু নয়। একজন যুবনেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটিচাপা দিয়ে দিয়েছেন। এ মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করার দরকার ছিল জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না। আর যেখানে ইলেকশন এক জায়গায়, যাত্রা করলেন আরেক জায়গায়। তার রেজাল্ট দেখেছেন আপনারা, মোটামুটি 98টার কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরও যুবনেতা করছেন যাত্রা, হয়তো উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য যাচ্ছেন। দেখুন আমার প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস না, বিজেপিও তো তাদের রণকৌশল ঠিক করছে। আর আগামীকাল আমরা কি দেখছি, আরেক পক্ষের যুযুধান যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার মালদার চাচলে একটি সভা রয়েছে, যে সভার জন্য তাদের আদালত পর্যন্ত যেতে হয়, কারণ সেখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি মিলছে না। তবে আদালতের নির্দেশে তারা সেখানে সভা করতে চলেছেন। বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে ভোটের ময়দানে একেবারে সভা করতে শুরু করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 1 জানুয়ারির আজকের এই প্রতিষ্ঠা দিবসের দিনে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ ফেরহাদ হাকিমের। কি বলছেন তিনি বলছেন যে সিরাজদৌল্লার আমলেও মির্জাফর ছিল, এখনো আছে। ইডি সিবিআই এর ভয়ে অন্য দলে গেছে, আক্রমণ ফেরহাদ হাকিমের। মির্জাফর ছিল, সিরাজউদ্দৌলার সাথেও ছিল, কংগ্রেস রাজনীতিতেও আমাদের সাথে ছিল, আজকেও আছে। কেউ মির্জাফর ডাইরেক্ট বাবা ইডিকে ভয় পাই, সিবিআইকে ভয় পাই, একটু আমার হাত ধরে নাও, চলে গেল। দেখুন আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তা তো আপনাদেরকে দেখিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকেই রাস্তায় নামছেন। পাশাপাশি বিজেপি তারাও কিন্তু পিছিয়ে নেই, তারা অভিযোগ করছেন প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে। আর এই অভিযোগ তুলে আগামীকাল তারা 300টি পথসভা করবে বিভিন্ন জায়গায়, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের বাইরে এইসব অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে। গোটা রাজ্য জুড়ে আগামীকাল 300টি পথসভা করবে পদ্ম শিবির। স্থানীয় নেতৃত্ব থাকবেন, জেলা নেতৃত্ব থাকবেন, কোথাও কোথাও রাজ্য থেকেও কেউ না কেউ থাকবেন। এখনো পর্যন্ত আমরা যে খবর পেয়েছি বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিজেপির এই কর্মসূচি। গোটা রাজ্যে 300টা পথসভা, একেবারে বছরের ভোট বছরের দ্বিতীয় দিনই। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। প্রদীপ্ত, দেখো রেজিমেন্টেড পার্টি, বামেদেরকে আমরা দেখেছিলাম তারা এরকম ছোট ছোট স্ট্রিট কর্নারগুলোর উপর জোর দিত, এবং কোচবিহারে কোনো স্ট্রিট কর্নারে কোনো নেতা যে কথা বলতেন কার্যত তারই প্রতিধ্বনি হতো কাকদ্বীপের সভাতেও। তাহলে কি বিজেপি সেও একটা রেজিমেন্টের দল, তারা কি ওই পন্থাটাই অবলম্বন করতে চলেছে? শুনতে পাচ্ছ প্রদীপ্ত? না, প্রদীপ্তর সঙ্গে আমরা যোগাযোগ করবো। আগামীকাল বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত গোটা রাজ্য জুড়ে 300টা পথসভা করবে বিজেপি।